সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ইউনিক স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা টপ 100 এমসিকিউ নিয়ে আলোচনা করব। চলো আমরা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি সপ্তাহ শব্দটি কোন সমাস সাধিত। তাহলে আমাদের জানতে হবে এটা কোন সমাস। তাহলে এখানে অপশনের মধ্যে প্রাদি রয়েছে, দ্বিত্ব সমাস এবং হচ্ছে দ্বিগু এবং হচ্ছে অব্যয়ভাব। তাহলে এই যে সপ্তাহ, সপ্তাহ মানে আমরা একটা 7 দিনের একটা সপ্তাহ, 7 দিনকে আমরা সপ্তাহ বলে থাকি। তাহলে এখানে সপ্ত অহের সমাহার, এটার ব্যাস বাক্য হচ্ছে কি সপ্ত অহের সমাহার। তাহলে এখন এই যে অহ যেটা আছে এখানে পরপর, এটা অহ অর্থ হচ্ছে কি দিন, অহ অর্থ হচ্ছে কি দিন। তাহলে সপ্তাহ মানে কি আমরা কি দিনের অর্থ বুঝি? অবশ্যই দিনের অর্থে বুঝি। 7টা দিনকে আমরা সপ্তাহ বলি, তাহলে দিনকে বুঝি। তার মানে আমরা বুঝতে পারছি যে এই সপ্তাহ এখানে পরপদের অর্থে প্রাধান্য পেয়েছে। কি পদের অর্থে প্রাধান্য পেয়েছে? পরপদের অর্থে প্রাধান্য পেয়েছে। তাহলে তাহলে আমরা জানি সংখ্যা এবং সমাহার যদি থাকে, সংখ্যা এবং যদি সমাহার এই দুইটা জিনিস যদি থাকে এবং পরপদের অর্থ যদি প্রাধান্য পায়, তখন আমাকে দাগাইতে হবে হচ্ছে দ্বিগু সমাস। কি সমাস ভাইয়া? দ্বিগু সমাস। এখন তোমরা বলতে পারো ভাইয়া বহুব্রীহি সমাসেও তো সংখ্যা আছে, কিন্তু সেখানে পরপদের অর্থ প্রাধান্য দেয় না, পরপদের অর্থ প্রাধান্য দেয় না। এখানে হচ্ছে অন্য পদের অর্থ কি দেয়? প্রাধান্য দেয়। কিন্তু এখানে পরপদের অর্থে কি দিয়েছে? প্রাধান্য দিয়েছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে সি নাম্বার। তাহলে এখানে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে। সমাহার কি থাকবে? সমাহার অথবা হচ্ছে মিলন অর্থে। কি সমাহার অথবা হচ্ছে কি মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে কি বলে? দ্বিগু সমাস বলে। ওকে। তাহলে এখন সপ্ত অহের সমাহার, তাহলে সংখ্যাবাচক শব্দ কি? সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য অহ, এটার অর্থ হচ্ছে কি দিন। তাহলে সংখ্যার সাথে কি বিশেষ্যের একটা কি সমাস হয়েছে, সেটা হচ্ছে কি সপ্তাহ। ঠিক শতাব্দীও ঠিক সেম, পঞ্চবটিও ঠিক সেম ঘটনা ঘটেছে। তো আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখো, আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটির রচয়িতাকে। আমাদের পাঠ্য বইয়ে একটা কবিতা রয়েছে, সেটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, এটার লেখককে। আমি তোমাদের বলবো তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে যে পদ্য বা গদ্য বা নাটক বা উপন্যাস আছে এগুলার লেখককে, এটা অবশ্যই জানতে হবে। এটা জানা হচ্ছে তোমার জন্য ম্যান্ডেটরি। ঠিক আছে, চলো আমরা এই জায়গায় দেখি। তাহলে আমরা সবাই জানি এটার উত্তর হচ্ছে কি আবু জাফর উবাইদুল্লাহ। এটার লেখককে আবু জাফর উবাইদুল্লাহ। এখানে আরো কিছু তথ্য দেওয়া হয়েছে, যেমন এই কবি হচ্ছে কি আবু জাফর উবাইদুল্লাহ, এবং এই আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটি নেওয়া হয়েছে যে কাব্যগ্রন্থ থেকে, সেটা হলো আমি কিংবদন্তির কথা বলছি, এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটি হচ্ছে একটি কি নাম কবিতা। কি কবিতা? নাম কবিতা। ঠিক যেমনটি করে সোনার তরী, সোনার তরী এই কবিতাটিও কি একটা নাম কবিতা ছিল, কারণ সোনার তরী এই কবিতাটি নেওয়া হয়েছে সোনার তরী কাব্যগ্রন্থ থেকে। ঠিক আছে, তাহলে এটা গদ্য ছন্দ রচিত। কোন ছন্দ? আমি কিংবদন্তির কথা বলছি গদ্য ছন্দ রচিত, এবং এটার চরণ হচ্ছে, চরণ সংখ্যা কত? 67টি। কিন্তু যে সোনার তরী, এই সোনার তরী এটা হচ্ছে মাত্রাবৃত্ত। কি মাত্রাবৃত্ত ছন্দ, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। সোনার তরী কি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ঠিক আছে, এখন দেখো চা, এই যে চা এই শব্দটি কোন ভাষা থেকে আগত হয়েছে? চা শব্দটি কোন ভাষা থেকে আগত হয়েছে এটা একটু আমাদের জানতে হবে। এটা কি পর্তুগিজ নাকি ইতালীয় নাকি ওলন্দাজ নাকি চীনা? এটা অবশ্যই চীনা শব্দ। চা এবং হচ্ছে চিনি, চা এবং হচ্ছে কি চিনি, এই শব্দ দুটি হচ্ছে চীনা শব্দ থেকে আসছে। কোন শব্দ থেকে ভাইয়া? চীনা শব্দ থেকে আসছে। এইগুলো আমাদের একটু মনে রাখতে হবে। দেখবে এখান থেকে হয়তো কমন চলে আসতে পারে। ঠিক আছে, এখানে দেওয়া হয়েছে চা এবং কি চিনি। এরপরে দেখো প্রভাত। কি প্রভাত, তাহলে এটা কি বলা হয়েছে, মানে এই শব্দটির মধ্যে এটা কি? এটা কি বিভক্তি? আমরা জানি বিভক্তি হচ্ছে শব্দের শেষে, শেষে বসে। কি শব্দের শেষে বিভক্তি বসে।
এবং হচ্ছে অনুসর্গ, অনুসর্গ তাই পরে বসে। আর প্রত্যয়, প্রত্যয় হচ্ছে তাও কি পদের পরে বসে, পূর্বে বসে না, এগুলা কি বসে না, পূর্বে বসে না। তাহলে এখন দেখো এখানে বাকি রইল হচ্ছে কি উপসর্গ। কি উপসর্গ? এই যে উপসর্গ যেটা রয়েছে সেটা হচ্ছে শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধ শব্দ তৈরি করতে আমাদের কি করে সাহায্য করে। দেন তুমি এখানে খেয়াল করো, আমরা এই সংস্কৃত উপসর্গ কতগুলো পড়েছিলাম? কি সংস্কৃত উপসর্গ, সংস্কৃত উপসর্গ কয়টা পড়ছিলাম? 20টা পড়ছিলাম। এই সংস্কৃত উপসর্গের মধ্যে হচ্ছে প্র, পরা, প্র, পরা, অপ, সম, নি, তাহলে আসো, দূরবীনী, এই আমরা অনেকগুলো আরো পড়েছি, 20টা পড়েছি মূলত। তাহলে এই যে এখান থেকে নেওয়া হয়েছে কি প্র, তাহলে আমরা এটা বলতে পারবো একটা সংস্কৃত উপসর্গ। এটা সঠিক উত্তর হবে 100% কি উপসর্গ। দেন হচ্ছে আমরা এখানে পেয়েছি প্রবাথের প্রটা হচ্ছে কি একটা সংস্কৃত কি উপসর্গ, ঠিক আছে। এখন আসো গীতাঞ্জলির ইংরেজি শিরোনাম কি? গীতাঞ্জলির ইংরেজি শিরোনাম কি? আমরা যদি ভাঙি গীতাঞ্জলি, গীত প্লাস হচ্ছে কি অঞ্জলি, তাহলে এই যে গীতের অর্থ হচ্ছে কি সং। গীতের অর্থ কি ভাইয়া? গীত মানে হচ্ছে গান বা সং আর কি। আর অঞ্জলি অর্থ হচ্ছে কি অফারিংস, তাহলে সং অফারিংস কি হবে? সং অফারিংস হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি বি নাম্বার। বুঝতে পারছি আমরা। তাহলে এখন দেখো এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থ যেটা ইংরেজিতে তিনি অনুবাদ করেছিলেন, এটার জন্য তিনি কি পেয়েছিলেন? নোবেল পুরস্কার, নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং গীতাঞ্জলি, গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছে কত? 1910 সালে। এরপর হচ্ছে অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে 1912 সালে। অনুবাদ গ্রন্থ মানে হচ্ছে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। ওই ইংরেজি অনুবাদ অনুবাদ করার ফলেই তিনি কিন্তু নোবেল পুরস্কারটা পেয়েছিলেন। তাহলে নোবেল পুরস্কার পেয়েছিলেন কে? কত সালে পাইছিলেন? 1913 সালে। এবং এশীয়দের মধ্যে প্রথম তিনি সাহিত্যে কি পান? নোবেল পুরস্কার পান। নোবেল পুরস্কার তিনি পেয়েছিলেন, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পাচ্ছি এখানে, বাণসিংহ ঠাকুর কার ছদ্মনাম? আমরা জানি এই ছদ্মনাম বিষয়গুলো না একটা পরীক্ষার মধ্যে দিয়ে দেয়। তাহলে এখন আমরা সবাই এটা জানি যে বাণসিংহ এটা ছদ্মনামটা কার? অবশ্যই হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের। তাহলে আমাদের উত্তর হচ্ছে সি নাম্বার, ঠিক আছে। দেন আমরা আরো কিছু সাহিত্যিক ও তাদের ছদ্মনাম আমরা একটু জেনে নিই। এদিকে হচ্ছে আসল নাম, এদিকে হচ্ছে ছদ্মনাম রয়েছে। যেমন রবি ঠাকুর, এটা আমরা ইতিমধ্যেই পড়েছি। এবং জানবো হচ্ছে প্রমোদ চৌধুরী, প্রমোদ চৌধুরী। এই প্রমোদ চৌধুরীর একটা ছদ্মনাম রয়েছে, সেটা হচ্ছে কি বীরবল। এবং তারপর তার একটা গ্রন্থ আছে বীরবলের হালখাতা, এরকম একটা গ্রন্থ আছে প্রমোদ চৌধুরীর, ঠিক আছে। এরপর হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথ মিত্র, জ্যোতিরিন্দ্রনাথ মিত্র, এনার ছদ্মনাম হচ্ছে কি বটু কদা, বটু খদা। নাম তো একটু আমাদের অপরিচিত নাম, তবু আমাদের একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে। দেখো এখানে দেখো, তোমরা সুখে থাকো, অর্থ অনুযায়ী এটি কোন ধরনের বাক্য? আমরা জানি অর্থ অনুযায়ী বাক্যকে 5 ভাগে ভাগ করা হয়েছে। কি অর্থ অনুসারে? বাক্য হচ্ছে কয় প্রকার? 5 প্রকার, আমরা জানি 5 প্রকার। এবং হচ্ছে গঠন অনুসারে বাক্য হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। তাহলে এখানে আমাদের প্রশ্ন করলো অর্থ অনুসারে এই যে 5 প্রকার বাক্য আছে তার মধ্যে এই বাক্যটা কোন শ্রেণীর মধ্যে পড়েছে? আমরা একটু খেয়াল করি। তোমরা সুখে থেকো, এটা মানে আমি একটা ইচ্ছা প্রকাশ করলাম না, তোমাদের জন্য একটা প্রার্থনা, সাপোজ প্রার্থনাই তোমরা সুখে থেকো, একটা প্রার্থনা বা ইচ্ছা, আমার একটা ইচ্ছা প্রকাশ করলাম। তো বাক্যটা কি? কেউ সুখে থাকা, কারোর জন্য প্রার্থনা করো, এই টাইপসের কথাবার্তা যদি হয়ে থাকে তখন আমাদের এটা বলতে ইচ্ছা সূচক বাক্য। আমি যদি বলি তোমরা ভার্সিটি ঠিকো, এটা আমি, তোমরা ভার্সিটি ঠিকো, এটা আমি ইচ্ছা প্রকাশ করলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে কি ইচ্ছা সূচক বাক্য। তাহলে আমরা এখানে সেই নাম্বারটা সঠিক করে নিব। দেন হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশ, মেঘনাদ বোধ, এটা একসাথে হবে। বিভীষণের প্রতি মেঘনাদ, এই যে কাব্যাংশ মেঘনাদ বোধ কাব্যের কোন স্বর্গ থেকে সংকলিত হয়েছে? আমরা জানি এই যে মেঘনাদ বোধ কাব্য, এটা হচ্ছে মাইকেল মধুসূদনের একটা মহাকাব্য, বাংলা সাহিত্যে একটা মহাকাব্য। এই মহাকাব্যের মধ্যে 9টি স্বর্গ রয়েছে। কয়টি স্বর্গ রয়েছে? 9টি স্বর্গ রয়েছে।
তাহলে এই 9টি স্বর্গের মধ্যে আবার ষষ্ঠ যে স্বর্গটা আছে, ষষ্ঠ নম্বর যে স্বর্গ, সেটা হচ্ছে কি বধ। সেটা হচ্ছে কি এই বধ। এই বধের যে অংশটা সেটা হচ্ছে কি বিভীষণের প্রতি মেঘনা। এই অংশ থেকেই ষষ্ঠ নম্বর স্বর্গ থেকে এটা নেওয়া হয়েছে। তোমাদের পাঠ্য বইয়ে যে বিভীষণের প্রতি মেঘনা যে কবিতার অংশটি রয়েছে এটা এখান থেকে নেওয়া হয়েছে। তাহলে এখানে আমাদের প্রশ্ন করছে হচ্ছে কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে, তাহলে আমরা তোমাদের ইতিমধ্যে বলেছি সেটা হচ্ছে কি ষষ্ঠ স্বর্গ, যেটা হচ্ছে কি বধ। ঠিক আছে, ওকে। দেন এখানে দেওয়া হয়েছে কিছু তথ্য। বধূ বা বধ দুইটা বলা যায়, একে বধূও বলে, এটাও মাথায় রাখতে হবে। আর কাব্যটিতে মোট 9টি স্বর্গ রয়েছে। এখন আসলে সৈয়দ ওয়ালিউল্লাহর একটি তুলসী গাছের কাহিনী। এইটি একটা ছোট গল্প, মূলত একটা কি ছোট গল্প। এই গল্পটি কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা হয়েছে? দেশ বিভাগ, ভাষা আন্দোলন, এবং হচ্ছে কি গণ অভ্যুত্থান, এবং হচ্ছে কি মুক্তিযুদ্ধ। এটা মাথায় রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা হচ্ছে দেশ বিভাগ। কি বললাম ভাইয়া? দেশ বিভাগ। দেন আমরা পরবর্তী প্রশ্নে একটু যাব, তার আগে আমরা কিছু সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে কিছু তথ্য জেনে নিব। দেখো, তিনি হচ্ছে গল্পকারের নাম হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। এই তুলসী গাছের একটি তুলসী গাছের কাহিনী। এটা ছোট গল্প বলেছি, এবং এটার প্রেক্ষাপট হচ্ছে 1945 সালে দেশ বিভাগ। ওই যে ভারত পাকিস্তান যে একটা ভাগ হওয়ার কথাবার্তা, সেই জিনিসটাকে কেন্দ্র করে এই গল্পটি কি করা হয়েছে, লেখা হয়েছে। এবং এই গল্পটি নেওয়া হয়েছে দুই তীর ও অন্যান্য গল্প থেকে। দুই তীর ও অন্যান্য গল্প কার লেখা? এটা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা। ওইখান থেকে এই গল্পটা নেওয়া হয়েছে, তুলসী গাছের কাহিনীটা। এখন আমরা খেয়াল করব হচ্ছে কোন ধরনের শব্দে নত্য ও সত্য বিধি প্রযোজ্য হবে না। আমরা জানি নত্য এবং সত্য বিধান প্রযোজ্য হচ্ছে শুধুমাত্র তৎসম বা সংস্কৃত শব্দে। কি শব্দে? সংস্কৃত শব্দের ক্ষেত্রে। আর বাকি যাহা আছে আমাদের শ্রেণী বিভাগে, শব্দের শ্রেণী বিভাগে, এখানে কোনোটা তো কি নয়। আরো 4টা ভাগ আছে, আরো অর্থ অনুসারে বাক্য শব্দকে 4 ভাগে ভাগ করছে, 5 ভাগে ভাগ করছে। তার মধ্যে একটা মাইনাস হয়ে গেছে, আর চারটা যতগুলো আছে সবগুলাতে এই বিধি কার্যকর হবে না। এই বিধি কার্যকর হবে না। দেন আমরা তাহলে পাচ্ছি, তাহলে এটা তো হচ্ছে কি হবে না বলছে, তাহলে এটা তো হবে। এটা আমরা উত্তর নিতে পারবো না। তাহলে তৎসম ছাড়া বাকি যাহা আছে সবগুলাতে হবে না। তাহলে আমাদের এটা তো কি প্রযোজ্য হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর এটা হবে। এটা হবে না কিন্তু। তাহলে এই যে বিদেশি শব্দ কি এই নত্য সত্য বিধি কার্যকর নয়। তদ্ভ শব্দ নত্য সত্য বিধি কার্যকর নয়, বিদেশি শব্দ নত্য সত্য বিধি কার্যকর নয়। তাহলে আমাদের অ্যান্সার এটা কোনোটি নয়, এটা তো হতে পারে না। দুটি তো হয়েছে এখানে উত্তর। তাহলে আমাদের এখানে অপশনের মধ্যে দুইটা উত্তর রয়েছে। এজন্য আমাদের দুইটাকে কি করতে হবে? অ্যান্সার করতে হবে বি এবং সি। ওকে, ঠিক আছে। দেখো, তদ্ভব দেশি বিদেশি, তদ্ভব দেশি বিদেশি এই শব্দগুলোর মধ্যে নত্য সত্য বিধি কি হয় না? কার্যকর হয় না বা প্রযোজ্য হয় না। একই কথা। প্রত্যেকে আমরা পরের তরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই যে কথাগুলা কে বলছিলেন? এই কথাগুলা বলছিলেন হচ্ছে কামিনী রায়। কে বলছিল? কামিনী রায়। এটা আমরা জানি, খুবই জনপ্রিয় একটা কবিতার লাইন। সেইটা কবিতার লাইন, কবিতাটি ছিল সুখ কবিতা। কবিতাটির নাম কি ছিল? সুখ। এখানে বলেছিলেন সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা কি পরের তরে। এই কবিতার নাম কি ছিল? সুখ। এটা লিখেছেন কে? কামিনী রায়। খুবই গুরুত্বপূর্ণ। এরকম কবিতার লাইন বা চরণও মাঝে মধ্যে দিয়ে দেই, খেয়াল রাখবা। বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, রচনার শুরুতে লেখক কিসের জন্য লিখতে নিষেধ করেছেন? লেখক নিষেধ করেছেন যশের জন্য লিখতে, যশের জন্য না লিখতে। যশের জন্য লিখলে যশ আসে না, খ্যাতিও অর্জন করা যাবে না। যদি তোমার মধ্যে লেখার সেই ভালো গুণ থাকে, তোমার লেখা ভালো হয়, দেন যশ এমনিতে চলে আসবে। ঠিক আছে। তাহলে এখানে বলছে যশ। যশ এই শব্দের অর্থ হচ্ছে কিন্তু খ্যাতি। যশ শব্দের অর্থ হচ্ছে কি? খ্যাতি। ঠিক আছে। তাহলে খ্যাতি অর্জন করার জন্য, ফেমাস হওয়ার জন্য কিছু লেখা যাবে না। তোমার লেখা ভালো হলে তুমি এমনি কি হবা? ফেমাস বা খ্যাতি অর্জন করতে পারবে। দেন এখানে সেই লেখকের উক্তিটা দেওয়া হয়েছে, যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসবে। মানে তুমি লেখা ভালো লিখতে পারলে তোমার খ্যাতি এমনি চলে আসবে। এবং আমরা পেলাম পরবর্তী প্রশ্ন, আরফিয়াসের বাসে উপমা ঠিক
কার কবিতায় ব্যবহৃত হয়েছে আমরা জানি, এটা বিদ্রোহী কবিতায়। কি বিদ্রোহী কবিতায়, বিদ্রোহী কবিতায় কাজী নজরুল ইসলামের, কি কাজী নজরুলের কবিতায় হচ্ছে এটা কি হয়েছে, ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, আমরা সেটা জানি। খুবই সহজ একটা প্রশ্ন আমাদের জন্য দিয়ে দিল, যেমন সেই লাইনটাও দেওয়া হয়েছে বিদ্রোহ কবিতা। আমি আর পিয়াসের বাঁশরি মহাসিন্ধু তলা ঘুম ঘুম তলা ঘুম 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 চুমু দিয়ে লিকুল বিশ্ব নিজ করিব নিজম। এরপর আমরা দেখব হচ্ছে এখানে একটা বিষয় পেলাম, চিরচ্ছেদ এর সন্ধি বিচ্ছেদ কোনটি। তাহলে আমাদের এখানে খেয়াল করতে হবে, এই যে যুক্ত বর্ণ রয়েছে, কি রয়েছে, যুক্ত বর্ণ চয়েছ। তাহলে চয়েছ যেহেতু রয়েছে, আমাদের প্রথম যে ছটা আছে এটা বাদ দিতে হবে, দেন ওই জায়গায় আমরা জাস্ট বিসর্গটা বসাই দিব, দেন আমাদের সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। যেমন হচ্ছে আমি যদি লিখি চির প্লাস হচ্ছে বিসর্গ, দেন বাকি রইল কি ছ একার, তারপর হচ্ছে দ সেদ, তাহলে আমাদের সন্ধি বিচ্ছেদ হচ্ছে এতটুকুই। ঠিক আছে, ওকে। দেন এরপর আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্নে, তুমি আসবে এবং আমি চলে যাব। তুমি আসবে এবং আমি চলে যাব, তার মানে এখানে একটা যোজক আমরা পাচ্ছি, কি যোজক আমরা আমরা যোজক আমরা পাচ্ছি। তাহলে যে যোজক হচ্ছে দুটা স্বাধীন বাক্যকে একসাথে যুক্ত করবে, তাহলে কোন জায়গায় যোজক দুইটা একাধিক স্বাধীন বাক্যকে যুক্ত করে, সেটা হচ্ছে যৌগিক বাক্যে। কোন বাক্যে ভাইয়া, যৌগিক বাক্যে। তাহলে এই তুমি আসবে এবং আমি চলে যাব, দুইটা হচ্ছে স্বাধীন বাক্য, দুইটা হচ্ছে স্বাধীন বাক্য, এজন্য আমাদের এটা যৌগিক বাক্য দেখাতে হবে, অথবা ইংরেজিতে যাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকি। ঠিক আছে, দেন দেখো দুই বা তার অধিক যদি সরল বা জটিল বাক্য মিলিত হয়, অর্থাৎ হচ্ছে স্বাধীন বাক্য যদি মিলিত হয় একসাথে, দেন আমরা বলতে পারবো এটা হচ্ছে যৌগিক বাক্য। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি সৌগাত শব্দের অর্থ কি। সৌগাত শব্দের অর্থ হচ্ছে উপটৌকন। সৌগাত শব্দের অর্থ কি, উপটৌকন। এখানে দেওয়া আছে সৌগাত শব্দের অর্থ ভ্যাট বা উপটৌকন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি নাগরিক কবি উপাধি নিচের কোন কবির জন্য প্রযোজ্য। তাহলে এই যে নাগরিক কবি, এটা উপাধি কে পেয়েছিলেন, এটা হচ্ছে শামসুর রহমান পেয়েছিলেন। নামটা আমি আবার একটু রিমাইন্ড করছি, শামসুর রহমান নয়, শামসুর রহমান, নামটা খেয়াল রাখতে হবে। তাকে কি বলা হয়, নাগরিক কবি বলা হয়। আর একটা নাম তাকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নগর চেতনার কবি। দুই জিনিসটাই আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, তাহলে কোন বাক্যটি শুদ্ধ। তাহলে এখানে আমাদের একটু খেয়াল করতে হবে অপশনগুলা। দেখো সশরীরে, সশরীরে মানে হচ্ছে সশরীরে, তাহলে এখানে নিজ, এই শয়ের অর্থ হচ্ছে কি নিজ, তাহলে এই জিনিসটা এখানে প্রযোজ্য হবে না, এখানে দিতে হবে জাস্ট দন্ত স, জাস্ট কি দিতে হবে, দন্ত স, এটা দিয়ে দিতে হবে। দেখো এখানে চোরটি বলাম সহ ধরা পড়লো, বলাম মানেই হচ্ছে মাল সহ, এই যে বলাম, বলাম মানেই হচ্ছে কি, এটার মানে হচ্ছে মাল সহ। তাহলে এখন এখানে ডাবল বললো না, বলামের সাথে কখনো সহ যুক্ত হবে না, কারণ বলামের সাথে অলরেডি সহটা যুক্ত আছে। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, চোরটি বলাম ধারা, চোরটি বলাম ধরা পড়লো, ফিনিশ, এতটুকুইতে আমরা শেষ করতে পারবো। অথবা এখানে দেখো সেই কাজটি আবার পুনরায়, আবার মানে তো পুনরায়, তাহলে পুনরায় হয়ে গেল না বাক্যটা, তাহলে এখানে কোনো একটা মাইনাস করতে হবে, সেই কাজটি পুনরায় করলো অথবা সেই কাজটি আবার শুরু করলো। সবাই সাক্ষরতা দিবসের অঙ্গীকারে একতাবদ্ধ ছিল, সঠিক উত্তর, এটা কোনো ভুল নেই। দেন আমরা এখানে শুদ্ধগুলো দেওয়া আছে, দেখো হয়তো বলাম দিতে হবে তোমাকে, নয়তো মাল সহ দিতে হবে। ঠিক আছে, তোমরা একবার চাইলে দেখেও নিতে পারো, নো প্রবলেম। দেন আমরা একটা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, কলম জানো মিয়া, কলম জানো মিয়া। তাহলে এটা কে করছিল, আমরা জানি এটা হচ্ছে মজিদ করেছিল। কাকে, খালেক ব্যাপারে কি করছিল না, মজিদ তো এটাই বলছে, তার মজিদ অপশনই হতে পারে না। আক্কাসকে করছিল না, আক্কাসকে বলছিল তার দাড়ি কই মিয়া। তাহলে তাহার এবং কাদেরের বাপরে বলছিল হচ্ছে সরি উক্তিটি কার, আই এম সরি টু সে, বাট উক্তিটি কার বলছে, আই এম সরি, এটা উক্তিটি কার বলছে, তো উক্তিটি মজিদেরই ছিল, উক্তিটি কি ছিল, মজিদেরই ছিল। তাহার এবং কাদেরের বাপরে এটা করে নাই, আমি জানা মতে এটা হচ্ছে কি দুদু মিয়াকে এই প্রশ্নটা করছিল, কি দুদু মিয়াকে এই প্রশ্নটা করছিল। ঠিক আছে, এটা একটু ভালো করে শিখতে হবে। দেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত, আমরা ইতিমধ্যে পেয়েছি, সেটা হচ্ছে কি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কি ছন্দ, মাত্রাবৃত্ত। তাহলে আমাদের পাঠ্য বইয়ের মধ্যে আরো কতগুলো কবিতা আছে যেগুলো হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে প্রথমে হচ্ছে কি সোনার তরী, দেন হচ্ছে বিদ্রোহী,
তারপর হচ্ছে প্রতিদান, তারপর হচ্ছে 18 বছর বয়স। তাহলে এই যে সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান এবং 18 বছর বয়স, এই প্রভৃতি কবিতাগুলো কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে রচিত, তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে যেগুলো রয়েছে। ওকে, দেন হচ্ছে এখানে সোনার তরী সম্পর্কে কিছু প্রশ্ন দেওয়া আছে। মাত্রাবৃত্ত ছন্দ কালে অধিকাংশ পংক্তির মধ্যে হচ্ছে 8+5 মাত্রা রয়েছে। চরণ হচ্ছে 42টা, খুবই গুরুত্বপূর্ণ এটা, এবং স্তবক হচ্ছে 6টা। এবং এই সোনার তরী কবিতাটি হচ্ছে একটা রূপকাশ্রয়ী কবিতা, রূপক ধর্মী কবিতা। কি কবিতা? রূপক ধর্মী। রূপক মানে কি? বলবে একটা, বোঝাবে অন্যটা, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি সিরাজুল্লাহ। এই নাটকটি কয় অঙ্কে বিভক্ত? আমরা জানি সিরাজুল্লাহ নাটকটি হচ্ছে 4টা অঙ্ক আছে। কয়টা? 4টা অঙ্ক রয়েছে, তবে দৃশ্য রয়েছে হচ্ছে 12টা দৃশ্য, এবার অঙ্ক হচ্ছে 4টা। এই জায়গায় গোলায় ফেলিও না, অঙ্ক 4টা, দৃশ্য হচ্ছে 12টা। আমি আবার রিমাইন্ড করে দিলাম। তাহলে সিরাজুল্লাহ নাটকের তথ্য দেখো, নাট্যকার হচ্ছে কি সেকান্দার আবু জাফর, অর্থাৎ যিনি লিখেছেন সেকান্দার আবু জাফর লিখেছেন। আর এটা ধরন হচ্ছে ঐতিহাসিক নাটক। কি নাটক? ঐতিহাসিক নাটক। ফরাসির যুদ্ধ বা ইংরেজদের যে বাংলা সূর্য অস্তমিত করার যে ভূমিকা, তারা বাংলা শাসন যে অন্যের কাছে চলে যায়, ব্রিটিশদের কাছে চলে যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে, এই বিষয়ে প্রেক্ষাপটটা ঘিরেই হচ্ছে এটা কি করা হয়েছে, নাটকটা রচনা করা হয়েছে। অঙ্ক হচ্ছে 4টা, দৃশ্য হচ্ছে 12টা, এবং প্রথম সংলাপ মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি প্ল্যাটনের। শেষ সংলাপ হচ্ছে মোহাম্মদী বেগ। শেষ সংলাপ হচ্ছে কি মোহাম্মদী বেগ, সিরাজউল্লাহ বাবার হচ্ছে পালিত পুত্র। প্রকাশ, এই নাটকটা প্রকাশ করা হয়েছে 1965 সালে। কত সালে? 1965 সালে। মোস্ট ইম্পর্টেন্ট তথ্যগুলা, বাংলা ভাষার চলিত রীতি প্রবর্তককে, এরা আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি প্রমোদ চৌধুরী। কে? প্রমোদ চৌধুরী। কি? প্রমোদ চৌধুরী। কিন্তু এখানে বলছে কোন পত্রিকার মাধ্যমে সেই প্রবর্তনটা হয়েছে চলিত ভাষার, সেটা হচ্ছে সবুজ পত্র পত্রিকা। কোন পত্র পত্রিকা? সবুজ পত্র পত্রিকা। এবং সবুজ পত্র, এই যে পত্রিকাটি প্রকাশিত হয় প্রথম হচ্ছে 1914 সালে, 1914 সালে। এবং এই পত্রিকার মধ্যে মধ্যে আমাদের যে পাঠ্য বইয়ের একটা অপরিচিত গল্প আছে, অপরিচিত যে গল্পটা আছে, এটাও কি এই সবুজ পত্র পত্রিকার মধ্যে কি হয়? প্রকাশিত হয়। সবুজ পত্র পত্রিকার মধ্যে এই জিনিসটাও কি হয়? প্রকাশিত হয়, ঠিক আছে। দেন আমরা পরবর্তীতে এখানে কিছু তথ্য দেওয়া আছে। তাহলে এটা সম্পাদক এটা প্রমোদ চৌধুরী। তারপরে সেটা ধরন হচ্ছে মাসিক, মানে মাসিক ভিত্তিতে এটা প্রকাশ করা হইতো। আমাদের দৈনিক পত্রিকা আছে, তারপর মাসিক পত্রিকা আছে, সাপ্তাহিক পত্রিকা আছে, যেমন দেখো। তারপর হচ্ছে প্রথম প্রকাশ করা হয় বাংলা হচ্ছে 1321, ইংরেজি হচ্ছে 1914 খ্রিস্টাব্দ। বিশেষত্ব হচ্ছে বাংলা ভাষার চলিত রীতি ও প্রবর্তনের মুখ পত্র, এটাকে, হ্যাঁ, এটার মাধ্যমে হয়তো চলিত ভাষা পেয়েছে। তাহলে সাধু এবং চলিত ভাষার মধ্যে কোন জায়গায় পার্থক্য? সর্বনাম এবং ক্রিয়াপদে। সাধু এবং চলিতের মধ্যে মূল পার্থক্য কোনটা? মূল পার্থক্য হচ্ছে সর্বনাম এবং হচ্ছে কি ক্রিয়াপদে। কোথায়? ক্রিয়াপদের মধ্যে, সর্বনাম এবং ক্রিয়াপদের মধ্যে, এইটার হচ্ছে মূল পার্থক্যটা আমরা দেখতে পাই। দেন আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আমার আমার আব্বা আম্মা পুত্র স্নেহে তোমাকে লালন পালন করেছেন। সিরাজুল্লাহ বলতেছেন আমার আব্বা আম্মা পুত্র স্নেহে তোমাকে কি করেছেন? লালন পালন করেছেন। সিরাজুল্লাহ নাটকে কে কাকে বলেছেন? এটা সিরাজুল্লাহ বলেছেন কাকে? তার বাবার পালিত পুত্র। তার বাবার পালিত পুত্রকে কিছুক্ষণ আগে তো বললাম মোহাম্মদী বেগ। কি বেগ? মোহাম্মদী বেগ। এই মোহাম্মদী বেগই সিরাজুল্লাহকে ছুরির আঘাত করে হত্যা করবে, ঠিক আছে। গড়ের শত্রু বিভীষণই বলা যায়, হ্যাঁ। তারপর শাশ্বত রাত্রির বুকে সকলে অনন্ত সূর্যোদয় কোন কবিতার শেষ পংক্তি? এটা আমরা জানি, এটা সুচেতনা কবিতার শেষ একটা কি পংক্তি। আহসান হাবিবের সুচেতনা যে কবিতাটি রয়েছে সেটার শেষ পংক্তি হচ্ছে এই লাইনটা, ঠিক আছে। দেন আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। তাহলে যা আঘাত পায়নি অনাহত হবে। যা আঘাত পায়নি সেটা কি হবে? অনাহত। কি হবে? এখানে অনাহত দিচ্ছে, আঘাতহীন দিচ্ছে, নিরাঘাত দিচ্ছে, নো, এটা হচ্ছে কি অনাহত। অনাহত। হ্যাঁ, এখানে আরো কিছু তথ্য বা এক কথায় প্রকাশ তোমাদের জন্য দেওয়া হলো। দেখো, যা আঘাত পায়নি অনাহত, যাকে ডাকা হয়নি অনাহুত, যাকে দেখা, এখানে একটু কনফিউশনিং প্রশ্ন হতে পারে, যা জাস্ট ভুল করে ফেলতে পারে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। যাকে ডাকা হয়নি তাকে বলা হচ্ছে অনাহুত, আর যা আঘাত পায়নি তাকে বলা হচ্ছে অনাহত। তাহলে চিরস্থায়ী নয়, নশ্বর, এটা তো আমরা জানি।
দ্বৈরথের যুদ্ধ, দ্বৈরথ এবং হচ্ছে ওজন করা হয় যে যন্ত্রের সাহায্যে সেটাকে বলা হয় তুলাদণ্ড। কি বলা হয়? তুলাদণ্ড। এবং হচ্ছে চৈত্র মাসের ফসল চৈতালি। চৈত্র মাসের ফসলকে কি বলবে? চৈতালি বলে। হ্যাঁ, চৈতালি মেয়েদের নামও থাকে। কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে? আমরা জানি যে লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে সেটা হচ্ছে কি ব্রাহ্মী লিপি। কি লিপি? ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির কি হয়েছে? উদ্ভব হয়েছে। এবং ব্রাহ্মী লিপিকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগই। সেটা হচ্ছে সারদা, নাগর এবং হচ্ছে কি কুটিল। ব্রাহ্মী লিপির 3টা রূপ, সারদা, নাগর এবং কুটিল। এবং ব্রাহ্মী লিপির জন্ম কখন হয়েছে? ব্রাহ্মী লিপি কখন থেকে সৃষ্টি হয়েছে? এই জিনিসটা আমাদের একটু মনে রাখা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 3য় শতকে সম্রাট অশোকের সময়। কি? সম্রাট অশোকের সময় ব্রাহ্মী লিপির কি হয়েছে? জন্ম হয়েছে। তাহলে ব্রাহ্মী লিপির মানে পাল শাসন আমলে, মূলত কি পাল শাসন আমলে বাংলা লিপির জন্ম কুটিল রূপ থেকে। বাংলা লিপির জন্ম হচ্ছে কুটিল। এই যে ব্রাহ্মী লিপির মধ্যে যে একটা কুটিল একটা ধারা রয়েছে, সেই কুটিল ধারা থেকে ব্রাহ্মী লিপির কি হয়েছে? উৎপত্তি হয়েছে। দেন ব্রাহ্মী লিপিতে পরিবর্তন আসে কুষাণ ও গুপ্ত রাজাদের সময়। ব্রাহ্মী লিপিতে আবার কিছুটা পরিবর্তন হতে শুরু করে, সেটা হচ্ছে কুষাণ এবং গুপ্ত রাজাদের সময়। আমরা জানি ভাষা হচ্ছে স্থান কাল পাত্রভেদে আস্তে আস্তে কি হয়? যুগের খাতিরে পরিবর্তন হতে শুরু করে। ঠিক তেমনি করে ব্রাহ্মী লিপিরও পরিবর্তন হয়েছে। তাহলে লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদের শিরোনাম কি? অর্থাৎ লাল সালুকে ইংরেজিতে যখন ট্রান্সলেশন করা হয়েছে তখন এটার নাম কি দেওয়া হয়েছে? আমরা সবাই জানি ট্রি উইথাউট রোডস। তাহলে দা, এখানে দা ছিল না, কি ছিল না? দা এগুলা ছিল না। আমাদের সঠিক উত্তর হবে কি? ডি নাম্বার। দেন ইংরেজিতে কখন নামটা কি? ট্রি উইথাউট রুটস। এবং এটার অনুবাদক হচ্ছে তিনি নিজে লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ। সালটা হচ্ছে 1967। সবগুলা তথ্য গুরুত্বপূর্ণ এখানে। এবার উর্দু ভাষা হচ্ছে যেটা একই নাম লাল সালু, এবং সেটার অনুবাদক হচ্ছে কলিমুল্লাহ। সালটা হচ্ছে 1960 সালে। এবং ফরাসি ভাষায় অনুবাদ করেছেন তার আপন স্ত্রী, তার ওয়াইফ। সেটা হচ্ছে লা আরাবি সান্স রেসিনেস। সেটা হচ্ছে আন মারি তিবু, 1961 সালে। ইনি কিন্তু আবার আন মেরি তিবু, ইনি কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহর ওয়াইফ। ঠিক আছে। দেন হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটির রচয়িতাকে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটির রচয়িতা আমরা জানি আবু জাফর ওবায়দুল্লাহ। এটা আমাদের মাথায় রাখতে হবে। দেন হচ্ছে ব্রাহ্মণ। কি? ব্রাহ্মণ শব্দটির উচ্চারণ কোনটি? ব্রাহ্মণ শব্দটির উচ্চারণ কোনটি? ব্রাহ্মণ। এটা হচ্ছে এটাকে উচ্চারণ। এটা মাথায় রাখতে হবে। এটা সি নাম্বার আছে। কি আছে? সি নাম্বার রয়েছে। ওকে, দেন আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয় কত সালে? 1935, 1936, 1937 এবং 1939। এটার সঠিক উত্তর হচ্ছে কত? 1936 সালে এই উদ্যোগটা কলকাতা বিশ্ববিদ্যালয় নেন। দেন আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ফিকশন। ফিকশন অর্থ কি? কথা সাহিত্য বা কল্পকাহিনী। কি? কথা সাহিত্য বা কি কল্পকাহিনী। কথা সাহিত্য বা কল্পকাহিনী। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি নাম্বার? ডি নাম্বার। এখানে আরো কিছু পারিভাষিক শব্দ তোমাদের জন্য দেওয়া হয়েছে গুরুত্বের বিচারে, যেমন ফিকশন, কথা সাহিত্য বা কল্পকাহিনী। দেন হচ্ছে ট্রাভেল, ভ্রমণ কাহিনী। ট্রাভেল লিটারেচার মানে হচ্ছে ভ্রমণ সাহিত্য। তারপর হচ্ছে ফ্যান্টাসি। ফ্যান্টাসি বলা হয় ফ্যান্টাসি তো উদ্ভট এবং হচ্ছে কল্পনা। তারপর হচ্ছে অ্যাথেস্টিক অর্থাৎ নান্দনিক। তারপর হচ্ছে এলিগোরি, রূপক কল্পনা। এলিগোরি হচ্ছে কি? রূপক কল্পনা। তারপর এটা হচ্ছে প্রবন্ধ। তারপর হচ্ছে ফ্যাটালিজম, অদৃশ্যবাদ। ফ্যাটালিজম অর্থ কি? অদৃশ্যবাদ। ঠিক আছে। দিবারাত্রি কাব্য, এটা একটি দিবারাত্রি কাব্য একটা উপন্যাস। দিবারাত্রি কাব্য এটা কি? উপন্যাস। এটা কার উপন্যাস? মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের মধ্যে কি রয়েছে? দিবারাত্রি কাব্য রয়েছে। একটু মাথায় রাখতে হবে তার একটা উপন্যাস, সেটা রয়েছে জননী। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। জননী। জননী কার উপন্যাস যদি প্রশ্ন করা হয় তখন তোমাকে বলতে মানিক বন্দ্যোপাধ্যায়। এছাড়া দিবারাত্রি কাব্য রয়েছে, পদ্মা নদীর মাঝি রয়েছে, পুতুল নাচের ইতিকথা রয়েছে, চিহ্ন রয়েছে এবং হচ্ছে চতুষ্কোণ। সবগুলো ভাই গুরুত্বপূর্ণ। আবার একবার হলো তোমাকে মাথায় রাখার চেষ্টা করতে হবে, গেঁথে ফেলতে হবে। ঠিক আছে। কোন পদ কখনো উত্তম পুরুষ বা মধ্যম পুরুষ হয় না? কোন পদ? বিশেষণ পদ, সর্বনাম পদ, বিশেষ্য পদ হবে। কি হবে? বিশেষ্য পদ হবে। বিশেষ্য পদ কখনো উত্তম পুরুষ বা মধ্যম পুরুষ হয় না। দেন আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দক্ষিণ দুয়ার গেছি কি খুলি, এই দুয়ার দিয়ে কি আসবে? দক্ষিণ দুয়ার গেছে কি খুলি, তাহলে দক্ষিণ দুয়ার দিয়ে কি আসবে? দক্ষিণ দিক থেকে বাতাস আসবে। দক্ষিণের বাতাস কখন প্রবাহিত হয়? বসন্তকালে। কোন কালে ভাইয়া? বসন্তকালে। তাহলে আমাদের কি হতে হবে?
বসন্তের বাতাস। কি হবে? বসন্তের বাতাস। দেন আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। নিচের কোন কবি ফেসিবাদী বিরোধী নিচের কোন কবি ফেসিবাদী বিরোধী লেখক শিল্পীর সঙ্গে যুক্ত ছিলেন? আমরা জানি আমাদের একজন ঘনিষ্ঠতম একজন লেখক রয়েছেন, তার নাম সুকান্ত ভট্টাচার্য, যাকে কিশোর কবি বলা হয়। কি কবি? কিশোর কবি বলা হয়। তিনি ফ্যাসিবাদ বিরোধী লেখক ছিলেন। কি? ফ্যাসিবাদ বিরোধী লেখক ছিলেন, এবং এই ফ্যাসিবাদ বিরোধী লেখক হিসেবে তিনি একটা গ্রন্থ রচনা করছেন। সেটা হচ্ছে কি? গ্রন্থ লিখেছেন, এটা হচ্ছে কি? আকাল গ্রন্থ। কি গ্রন্থ? আকাল। এটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী একটা কি লেখালেখি তিনি ওই গ্রন্থের মাধ্যমে করেছেন, এবং তিনি পরিচিতি পেয়েছেন। তিনি একজন কি ফ্যাসিবাদ বিরোধী লেখক। ঠিক আছে? এই যে আকাল এখানে দেওয়া হয়েছে, তিনি হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী একজন লেখক ছিলেন, এবং লেখক সঙ্গে কি জড়িত ছিলেন। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত সালে? আমরা জানি বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় 1943 সালে। সেটা হচ্ছে পর্তুগালের রাজধানী লিসবন শহরে, এবং এটার লেখক ছিলেন মানুয়েল দা আসুনসাও, পর্তুগিজ পাদরি মানুয়েল দা আসুনসাও। এবং এটা কিভাবে লিখছেন? এটা হচ্ছে রোমান হরফে পর্তুগিজ ভাষায়। এখন যেমন করে আমরা বাংলিশ লিখি, ইংরেজি বর্ণ দিয়ে বাংলা ভাষা লিখি, ঠিক তেমনি তিনি রোমান শব্দ দিয়ে পর্তুগিজ ভাষায় তিনি এটা লিখেছেন। এখানে দেওয়া হয়েছে তার নাম হচ্ছে কি মানুয়েল দা আসুনসাও, 1743, এবং পর্তুগিজ একজন পাদ্রী ছিলেন। এবং বাংলা ভাষার ব্যাকরণ ইংরেজি ভাষায়, এটা মাথায় রাখতে হবে, ইংরেজি ভাষায় প্রথম কি রচনা করছে? সেটা হচ্ছে নাথানিয়েল ব্লাসি হ্যালহেট। সেটা হচ্ছে 1778 সালে। এবং বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন হচ্ছে রাজা রামমোহন রায়। কি? রাজা রামমোহন রায়। এরপর দেখো, পাকিস্তানি হানাদারদের ভয়ে রেনকোট গল্পে নুরুল হুদা কয়বার বাসা বদলিয়েছেন? আমরা জানি 4বার। কয়বার? মোট 4বার তিনি বাসা পাল্টিয়েছেন। কয়বার পাল্টিয়েছেন? 4বার তিনি বাসা পাল্টিয়েছেন। দেন হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ওকে, এখন একটু খেয়াল করি আমরা। এই বয়স কাফে ড্যাশ, শূন্যস্থানে কি বসবে? এই বয়স কাফে দ্রোহে অবিরাম, এটা তো আমি কখনো কবিতার মধ্যে শুনিনি। প্রতিবাদ এবং দ্রোহে বেদনায় থরু থরু। এই বয়স কাফে বেদনায় থরু থরু, এই জিনিসটাই সঠিক উত্তর। এখন দেখা এখানে, এই বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এই বয়স কাফে বেদনায় থরু থরু। কি? বেদনায় থরু থরু। পরবর্তী প্রশ্ন দেখো, মার্জার মার্জার শব্দের অর্থ কি? মার্জার শব্দের অর্থ হচ্ছে মার্জার মার্জনা করা না, এটার অর্থ ভাই সহজ, বিড়াল। এটার অর্থ কি? মার্জার শব্দের অর্থ হচ্ছে কি বিড়াল। ওকে, আমরা কি বুঝতে পারছি? দেন হচ্ছে আমরা পরবর্তী প্রশ্ন যাব। এরপরে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? আমরা জানি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টা। কয়টা রয়েছে? 10টা রয়েছে। ওটা তাহলে আমাদের বি নম্বর উত্তর হবে। আর এখানে ব্যাখ্যাটাও দিয়ে দেওয়া হয়েছে যাতে তোমরা খেয়াল করতে পারো। পূর্ণমাত্রা স্বরবর্ণ রয়েছে কয়টা? 6টি। ব্যঞ্জন বর্ণ রয়েছে কয়টা? 26টা। এবং মোট বর্ণ হচ্ছে কি, পূর্ণমাত্রার মোট বর্ণ হচ্ছে কি 32টা। অর্ধমাত্রার বর্ণ হচ্ছে, স্বরবর্ণের মধ্যে কি রয়েছে? মাত্র একটা রয়েছে। এবং ব্যঞ্জন বর্ণের মধ্যে 60টা রয়েছে। আর মোট বর্ণ হচ্ছে, অর্ধমাত্রা বলা বর্ণ হচ্ছে 8টি। এবং মাত্রাহীন বর্ণ স্বরবর্ণের মধ্যে 4টি রয়েছে, এবং ব্যঞ্জন বর্ণের মধ্যে 6টি রয়েছে। তাহলে মাত্রাহীন বর্ণের মধ্যে কয়টা রয়েছে? 10টা। বা এই 4টা বাই শোকের মধ্যে ভাসতে হবে। কি করতে হবে? শোকের মধ্যে ভাসতে হবে। এখান থেকে একটা প্রশ্ন কমন আসার সম্ভাবনা অনেকটা বেশি, অনেক বেশি। এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি আবার, তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ একটা, পরীক্ষার আগে মনে করে দেখে ঢুকলো এটা, একটা প্রশ্ন কমন চলে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণ কোথায় মুদ্রিত হয়? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোথায়, কোন জায়গায় মুদ্রিত হয়েছে? সেটা হচ্ছে আমরা জানি পর্তুগালের রাজধানী লিসবন শহরে। কি? লিসবন শহরে, এটা আমরা পড়েছি। এরপর আমরা খেয়াল করব বিদেশি উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটি? এখানে খেয়াল করো, এখানে অপশন দোকানদার, দোকানদারের মধ্যে আমরা দেখতেছি কোনো উপসর্গ ব্যবহৃত হয়নি। দেন হচ্ছে সোনামের মধ্যে হয়েছে, সোনামের মধ্যে যেমন হচ্ছে শো হয়েছে। সাপোজ ধরো শোটা কিন্তু আবার এটা গিয়ার মধ্যে পড়ে না, এটা বাংলা এবং হচ্ছে ফার্সির মধ্যে, বাংলা এবং হচ্ছে সংস্কৃতের মধ্যে আছে। সম্পত্তি, এখানেও কোনো উপসর্গ আমরা দেখতে পাচ্ছি না। বাজে কথা, তাহলে বাজে এটা কিন্তু উপসর্গ, বাজে এটা কি উপসর্গ? আমরা জানি আরবি উপসর্গের মধ্যে আছে। এটা কি? আরবির মধ্যে আছে, যেমন হচ্ছে আম, কাশ,
তারপর হচ্ছে বাজে, তারপর হচ্ছে লা, এবং হচ্ছে গড়। এই প্রভৃতি হচ্ছে আরবি উপসর্গের মধ্যে পড়ে। দেন আমরা এটা তাহলে উত্তর করতে পারবো, এটা আরবি উপসর্গ এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে কোন বাক্যটি শুদ্ধ, বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, না, বাংলাদেশ একটি উন্নয়নশীল হবে, কি হবে, উন্নয়ন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হবে। তাহলে আমি আমার বিরুদ্ধে সাক্ষী, সরি, তিনি আমার বিরুদ্ধে সাক্ষী, সাক্ষী দেন না, সাক্ষ্য দেওয়া, সাক্ষী হতে ব্যক্তি, তাহলে ব্যক্তিকে তো দেওয়া যায় না, তাহলে এটা হবে সাক্ষ্য, কি হবে, সাক্ষ্য। সকল ছাত্রগণ, তাহলে সকল দেওয়া যাবে না, দিতে হবে ছাত্রগণ উপস্থিত ছিলেন। তিনি সস্ত্রীকে নিউ মার্কেটে গেলেন, তাহলে আমরা শুদ্ধ উত্তর কোনটা নিব, তিনি সস্ত্রীকে নিউ মার্কেটে গেলেন, ঠিক আছে। আমরা পরবর্তীতে যাই। এরপর আমরা দেখতে পাচ্ছি লোভে পাপ, পাপে মৃত্যু, এটা কোন কারকে কোন বিভক্তি, তাহলে লোভ থেকে পাপের সৃষ্টি বা পাপের বিচ্যুতি হয়, এবং পাপ থেকে আবার মৃত্যুর জিনিসটা সৃষ্টি হয়। তাহলে কোনো কিছু থেকে কোনো কিছু তৈরি হওয়া, সৃষ্টি হওয়া, বিচ্যুত হওয়া, মাইনাস হওয়া, অর্থাৎ মাইনাস যদি বোঝায়, কি বোঝায়, মাইনাস, মাইনাস যদি বোঝায় তখন আমাদের চোখ বন্ধ করে অপদান দিতে হবে, কি দিতে হবে, অপদান। মাইনাস যদি বোঝালে কি আমাদের কি দিতে হবে, অপদান কারক দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো লোভে পাপ, এখানে লোভ থেকে উৎপত্তি হচ্ছে এবং হচ্ছে, সেই জন্য এটা কি হবে, অপদান হবে। দুর্দিনের দিনলিপি কে রচনা করেছেন, আবুল ফজল, জীবনানন্দ দাশ, সৈয়দ শামসুল হক এবং হচ্ছে শামসুর রহমান। আমরা এটা উত্তর করব হচ্ছে কি আবুল ফজল। এবং আবুল ফজল সম্পর্কে এখানে কিছু তথ্য দেওয়া হয়েছে, তোমাদের একটু মাথায় রাখতে হবে। তিনি চট্টগ্রাম, এটা খুবই গুরুত্বপূর্ণ, তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন, সাতকানিয়ায়, এবং সালটা হচ্ছে 1903। 1903 সালে আরেকজন কবি জন্মগ্রহণ করেছে, সেটা হচ্ছে জসীমউদ্দিনকে, জসীমউদ্দিন 1903 সালে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন চট্টগ্রামে, সেটা হচ্ছে 1983 সালে। এবং তিনি একটা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি বুদ্ধির মুক্তির আন্দোলনের সাথে তিনি জড়িত ছিলেন। তারপর হচ্ছে উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কি ছিলেন, উপাচার্য ছিলেন। এবং তার উপন্যাসের মধ্যে রয়েছে এটাও চৌচির এবং রাঙ্গা প্রভাত, খুবই গুরুত্বপূর্ণ। তার গল্প, এটা সবগুলো মুখস্থ রাখতে হবে, মানে কিছু করার নেই। হ্যাঁ, কেন নেই, কারণ উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিলেন, জড়িত ছিলেন, এই জন্য। তাহলে তার গল্প গ্রন্থ হচ্ছে মাটির পৃথিবী, বৃথের আত্মহত্যা, প্রবন্ধ, সাহিত্য সংস্কৃতি সাধনা, সাহিত্য সংস্কৃতি ও জীবন, মানবতন্ত্র। হ্যাঁ, মানবতন্ত্র, যে আমাদের তোমাদের যে মানব কল্যাণ যে প্রবন্ধটি রয়েছে, সেটা কিন্তু মানবতন্ত্র থেকে নেওয়া হয়েছে। 21 মানে মাথা নত না করা, মোস্ট ইম্পর্টেন্ট এগুলা। তারপর হচ্ছে দিনলিপির মধ্যে আছে লেখাচিত্র এবং দুর্দিনের দিনলিপি। দেখছো এই অপশনটা এখানে পরীক্ষার মধ্যে আসে, সবগুলাই গুরুত্বপূর্ণ, একটু মানে স্ক্রিনশট নিয়ে তোমরা চাইলে কি করতে পারো, রাখতে পারো ভাইয়া, ঠিক আছে। এরপর আমরা খেয়াল করি পরবর্তী প্রশ্নে, প্রভাত শব্দটি কোন সমাস, প্রভাত শব্দটি কোন সমাস, আমরা যদি পাই, এই যে প্র শব্দটা যদি আমরা পড়েছিলাম, এই প্র শব্দটা যদি প্রকৃষ্ট অর্থে বসে, কি প্রকৃষ্ট অর্থে বসে, প্রকৃষ্ট অর্থে বসে, তখন আমাদের এটাকে উত্তর করতে হবে কি প্রাদেশ সমাস। এই যে উপসর্গ প্রকৃষ্ট অর্থে বসতে আমাকে কি উত্তর করতে হবে, প্রাদেশ সমাস উত্তর করতে হবে, এখানে অব্যয় সমাস অ্যান্সার করা যাবে না। দেন আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, কোন শব্দে মূর্ধন্য মানে নত্যবিধান এর ব্যবহার হয়েছে, আমরা যদি খেয়াল করি, এইখানে কিন্তু দন্তন্য হয়েছে, চিহ্ন দন্তন্য হয়েছে, তাহলে এখানে দন্তন্য, এখানে দন্তন্য, তাহলে এই জিনিসটা হবে না। তো ওইখানে দেখো 30টার মধ্যে কেমন হয়েছে, এই যে রির পরে অবশ্যই কি হয়, আমরা জানি মূর্ধন্য হয়, কি হয়, মূর্ধন্য হয়, এবং মূর্ধন্য হওয়ার পরে কিন্তু কি মূর্ধন্য হয়, তাহলে এখানে দুটো জিনিস অলরেডি রয়েছে, তাহলে এই জন্য এখানে কি হবে, মূর্ধন্য হবে, কি হবে, মূর্ধন্য। তাহলে এখন দেখো এই যে যুক্ত বর্ণ এটা রয়েছে, এই যুক্তের মধ্যে রয়েছে হচ্ছে মূর্ধন্য স প্লাস হচ্ছে কি মূর্ধন্য, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ওইটা, তৃষ্ণা সঠিক উত্তর। এরপর দেখো, কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে প্রয়াত হন, মানে মৃত্যুবরণ করেছেন, মাত্র বা 21 বছর বয়সে, মাত্র 21 বছর বয়সে। তাহলে দেখো ওনার কিছু এখানে কথা দেওয়া হয়েছে, তিনি হচ্ছে জন্মগ্রহণ করেছেন কালীঘাট কলকাতার মধ্যে, এবং হচ্ছে 15ই আগস্ট, এটা হচ্ছে 1926, 15ই আগস্ট 1926, এবং তার পুত্রী নিবাস মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গোপালগঞ্জ জেলার কোঠালীপাড়ায়, এবং মৃত্যুবরণ করছেন কলকাতায়, কোন রোগে, ম্যালেরিয়া রোগে। এই জিনিসটা ম্যালেরিয়া ও দুরারোগ্য ক্ষয় রোগে তিনি কি করেছেন, মৃত্যুবরণ করেছেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ম্যালেরিয়া রোগে মৃত্যুবরণ করেছেন, এটা মাত্র 21 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। সালটা হচ্ছে কত, 13ই মে 1947 সালে, যে সালে হচ্ছে আমাদের দেশ বিভাগ হয়েছে, ভারত পাকিস্তান নামে দুটি রাষ্ট্র সৃষ্টি হয়েছে। উপাধি হচ্ছে তিনি কি একজন কিশোর কবি ছিলেন।
তাকে আবার বাংলা সাহিত্যে দ্বিতীয় বিদ্রোহী কবিও বলা যায়, বলে মানুষ। কোন বানানটি ভুল? এখন হচ্ছে প্রতিমান, এখন হচ্ছে এখানে এটা ভুল নাই, তারপর হচ্ছে এই জিনিসটা ভুল। তাহলে এই যে এটা হচ্ছে নত্যবিধান অনুযায়ী কি হওয়ার কথা? মূর্ধন্য হওয়ার কথা। তো আমাদের পিছনে যাওয়ার আর দরকার নাই, এই বানানটাই ভুল, এটা মূর্ধন্য হবে, দিয়েছে দন্তন্য। আর্মাদা, এটা কোন শব্দ? আর্মাদা হচ্ছে ফরাসি শব্দ, ফরাসি স্প্যানিশ। তারপর এখানে আমাদের স্প্যানিশ দেখাইতে হবে, ফরাসি নয়, এটা কি স্প্যানিশ দেখাইতে হবে। দেন আমরা পরবর্তী প্রশ্নে যাব। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, এক কথায় কি হবে? ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে বলা ইতিহাস বেত্তা বলা হয়। কি বলা হয়? ইতিহাস বেত্তা বলা হয়। ওকে, এখানে খেয়াল করো, কিছু তথ্য তোমাদের জন্য দেওয়া হয়েছে ভাইরা। সেটা হচ্ছে ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে ইতিহাস বেত্তা বলা হচ্ছে। দেন হচ্ছে ইতিহাস রচনা করেন যিনি তাকে বলা হচ্ছে ঐতিহাসিক। ইতিহাস রচনা করেন যিনি তাকে বলা হচ্ছে কি? ঐতিহাসিক। এবং ইহলোক বিষয়ক, ইহলৌকিক বা ঐহিক। ওকে, লাল সালু উপন্যাসের শেষ বাক্যটি হলো, লাল সালু উপন্যাসের শেষ বাক্যটি কি? দুনিয়াটা বড় বিচিত্র জায়গা না, নাফরমানি করিও না, বিশ্বাসের পাথরে যেন খোদায় সে চুপ। এটাই, বিশ্বাসের পাথরে যেন খোদায় সে চুপ, এটা একটু মাথায় রাখলে হবে। শেষ বাক্য হচ্ছে এটা। কোন নদীর তীরে পলাশী অবস্থিত? ভাগীরথী নদীর তীরে। কোন নদীর তীরে? ভাগীরথী নদীর তীরে হচ্ছে পলাশীর যে প্রান্তর, যেখানে যুদ্ধ হয়েছিল, পলাশীর যুদ্ধ 1757 সালে, এটা ওইখানে অবস্থিত। তাহলে পলাশী ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ভাগীরথী নদীর তীরে অবস্থিত একটি গ্রাম। কোন কবিতায় বাতাবি লেবুর উল্লেখ রয়েছে? আমরা জানি সুফিয়া কামালের তাহারই পরে মনে, এই কবিতার মধ্যে বাতাবি লেবুর কথা উল্লেখ রয়েছে। পরবর্তী প্রশ্ন, আদালত কোন ভাষার শব্দ? আরবি, ফার্সি, পর্তুগিজ, হিন্দি। আদালত হচ্ছে আরবি ভাষার শব্দ। কোন ভাষার শব্দ? আরবি। এখানে আরো কিছু দেওয়া হয়েছে, আদালত, তারপর এজলাস, তারপর হচ্ছে মজলিস, হজ, জাকাত, জান্নাত, জাহান্নাম, তওবা, তারপর হচ্ছে কলম, কিতাব, হালাল, হারাম, কানুন, কেচ্ছা, কারিজ, গায়ের, এবং হচ্ছে নগদ, বাকি, মহকুমা, মুনসেফ, তারপর হচ্ছে মুক্তার রায় প্রভৃতি আরবি ভাষার শব্দ, যেগুলো বাংলা ভাষায় আমরা ইউজ করি। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম, যেটা হচ্ছে বাবা তাকে দিয়েছেন, সেটা হচ্ছে কি? প্রবোধ কুমার। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। বানানটা একটু খেয়াল করবা, বন্দ্যোপাধ্যায়, এটা একটু খেয়াল, বানানটা খেয়াল রাখবা। হচ্ছে একই অপশন দিয়েছে, আবার বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বানানটা ভুল করে দিতে পারে অনেক কিছু। এরপর দেখো, পাবলিক সেক্টর। পাবলিক সেক্টর মানে কি? জনসাধারণের কাজ, জনগণের কাজ, সাধারণ কাজ, সরকারি কাজ। এটা হচ্ছে ভাই সরকারি কাজকে বলা হয় পাবলিক সেক্টর, এটা আমরা সবাই জানি। ব্যাখ্যা, পাবলিক সেক্টর মানে সরকারি কাজ। এর হোক মানে হচ্ছে অনানুষ্ঠানিক। দেন হচ্ছে এজিলাম, এটা হচ্ছে আশ্রয়। তারপর হচ্ছে এঘুরা, মুক্তাঞ্চল। তারপর হচ্ছে অ্যাবরিজিনাল, সেটা হচ্ছে আদিবাসী। তারপর হচ্ছে এলিগোরি, রূপক। অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত। অ্যানসেক্টর, পূর্বপুরুষ। অ্যানসেক্টর মানে কি? পূর্বপুরুষ। আবুল মনসুর আহমেদের আয়না কোন ধরনের রচনা? আয়না উপন্যাস নয়, নাটক নয়, এটা হচ্ছে ব্যঙ্গ রচনা। ছোট গল্পের মধ্যে পড়ে, তবে এটা হচ্ছে কি? ব্যঙ্গ রচনা, ব্যঙ্গাত্মক কথাবার্তা এখানে বলা হয়েছে। এরপর দেখো, নজরুলের কোন কাব্য চট্টগ্রামের স্মৃতি বিজড়িত? সেটা হচ্ছে অগ্নিবীণা। না, অগ্নিবীণার মধ্যে কোনো চট্টগ্রামের স্মৃতি নেই, দোলন চাপার মধ্যে নেই, সিন্ধু হিন্দুল হবে শিওর। কি হবে? সিন্ধু হিন্দুলের মধ্যে হচ্ছে চট্টগ্রামের স্মৃতি বিজড়িত রয়েছে। এবং এই যে কাব্যগ্রন্থ সিন্ধু হিন্দুল, এই কাব্যগ্রন্থ, সেটা প্রকাশ হয়েছে 1927 সালে। এবং এটার মধ্যে কবিতা রয়েছে 19টি কবিতা রয়েছে। এবং এটা উৎসর্গ করেছেন কে? উৎসর্গ করেছেন কাকে? বাহার ও নাহার কে? কে? বাহার এবং নাহার, নাম দুটো কাছাকাছি আছে, বাহার এবং নাহারকে চট্টগ্রামের হাবিবুল্লাহ বাহার এবং হচ্ছে শামসুর নাহার। তাহলে সেই না বাহার এবং নাহারকে চট্টগ্রামের হাবিবুল্লাহ বাহার এবং হচ্ছে শামসুর নাহার দুজনকে উৎসর্গ করেছেন। এবং এই কবিতার বিশেষত্ব হচ্ছে সিন্ধু হিন্দুল কাব্য উৎসর্গপত্রে চট্টগ্রাম সফরের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে সিন্ধু হিন্দুল এই কাব্যে উৎসর্গপত্রে কি লেখা হয়েছে? মূল কথা সেটা হচ্ছে চট্টগ্রাম সফরের কথা। কবি যে চট্টগ্রাম সফর করেছেন, এটার কথাবার্তা এখানে উৎসর্গের মধ্যে বলা হয়েছে। যেন হচ্ছে 1926 সালে 1926 সালে বুদ্ধির মুক্তি আন্দোলন কোন বিশ্ববিদ্যালয় থেকে হয়েছিল? 1926 সালে বুদ্ধির মুক্তি আন্দোলন হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে। কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা ভুল করে অনেকে কলকাতা বিশ্ববিদ্যালয় বা বিশ্বভারতী দিয়ে ফেলতে পারি, সঠিক উত্তর কি? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক কিছু করেছে। তাহলে মুসলিম সাহিত্য সমাজ ছিল বাংলাদেশের একটি বুদ্ধি মুক্তি আন্দোলনের দল বা সংগঠন। তাহলে এই যে মুসলিম সাহিত্য সমাজ, এটা কি ছিল? বুদ্ধি মুক্তি আন্দোলনের একটা দল বা সংগঠন ছিল।
দেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্বে 1926 সালের 19 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়। তাহলে পরীক্ষা আসতে পারে মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1926 সালে। এবং বুদ্ধির মুক্তির আন্দোলন কোন সংগঠনের মাধ্যমে পরিচালিত হয় সেটা বলতে হবে। মুসলিম সাহিত্য সমাজ। এবং কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলা সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। প্রথম উত্তরটাই এখানে কি হবে? সঠিক হবে। তাহলে এখানে কিছু তথ্য আরো দেওয়া হয়েছে, সেগুলো একটু খেয়াল করো, আমি একটু তোমাদের দেখাচ্ছি। ঈশ্বরচন্দ্র গুপ্ত, যিনি, তাকে বলা হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি। তাকে কি বলা হচ্ছে? যুগ সন্ধিক্ষণের কবি। এবং ভারতচন্দ্র রায়গুণাকর, তাকে বলা হয় রায়গুণাকর উপাধি দেওয়া হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত, তাকে মাইকেল বা মহাকবি বলা হয়। এবং অক্ষয় কুমার বড়াল, তাকে বলা হয় বড়াল কবি। এবং হচ্ছে বিষ্ণুদেব, তাকে মার্ক্সবাদী কবি বলা হয়। এবং দীনবন্ধু মিত্র, তাকে বলা হয় রায় বাহাদুর। প্রভৃতি উপাধিগুলা এবং সাহিত্যিকদের নামগুলো আমাদের উপাধির সাথে মনে রাখার চেষ্টা করতে হবে। তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে পরীক্ষার আগে একটু দেখে শুনে যেতে পারো। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে যাচ্ছি। কোনটিতে সন্ধির নিয়ম লঙ্ঘিত হয়েছে? কোনটিতে সন্ধির নিয়ম লঙ্ঘিত হয়েছে? শরৎচন্দ্র, এখানে এটাও লঙ্ঘিত হয়েছে। তারপর হচ্ছে জগন্মোহন, এটাও লঙ্ঘিত হয়েছে। তারপর হচ্ছে আমাদের সঠিক উত্তর, তাহলে এটা এখানে এখানে তত্ত্বাবধান, এটাও হবে না। আমাদের সঠিক উত্তর নিতে হবে সি নাম্বার, চলৎ শক্তি, এটাই আমাদের সঠিক হয়েছে। এখানে এই বিষয়গুলো কি করা হলো, সন্ধি বিশেষগুলো দেওয়া হলো, তোমরা একটু দেখে নিও। আমি এদিকে একটু স্পষ্ট করে দেখা যায় মতো করে দিলাম। দেন ঠিক আছে, ওকে। পরবর্তী, মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনায় কোন দুজন দার্শনিকের ভাবনার প্রতিফলন ঘটেছে? মানে তিনি কাদেরকে অনুকরণ করতেন? মার্কস এবং হচ্ছে ফ্রয়েড। ক নাম্বার, মানে এ নাম্বার, মার্কস এবং কি ফ্রয়েডকে অনুকরণ করতেন। আমরা একটু দ্রুত আগাবো। নিচের কোনটি উপন্যাস রাজা রাজা রক্তকবির রচনায়তন ডাকঘরে মুক্তধারায়? তাহলে এই যে রাজা, রবীন্দ্রনাথের একটা নাটক, অচলায়তন রবীন্দ্রনাথের একটা নাটক, মুক্তধারা রবীন্দ্রনাথের একটা নাটক, কিন্তু এই যে চতুরঙ্গ, এটা রবীন্দ্রনাথের একটা কি উপন্যাস। এটা কি রবীন্দ্রনাথের একটা উপন্যাস। আমরা পড়েছিলাম রাজা রক্তকবরী, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা। হ্যাঁ, এই প্রবৃত্তি হচ্ছে রবীন্দ্রনাথের কি নাটক। ঘোড়া, চতুরঙ্গ, চোখের বালি, শেষের কবিতা, ঘরে বাহিরে এবং যোগাযোগ, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাসের মধ্যে পড়ে। চতুরঙ্গ একটা কি তাহলে উপন্যাস। সংস্কৃতি সাধক এটার রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর, আবুল ফজল, আনিসুজ্জামান, মোতাহের হোসেন চৌধুরী। এটার রচিত হচ্ছে আনিসুজ্জামান। কে? আনিসুজ্জামান। দেন হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কোনটি জসীমউদ্দীনের নির্বাচিত কবিতা সমগ্র সঞ্চয়িত হচ্ছে কার? সঞ্চিত হচ্ছে আমাদের রবীন্দ্রনাথের। এটা রবীন্দ্রনাথ এবং হচ্ছে সঞ্চিতা, এটা হচ্ছে কাজী নজরুলের। তাহলে হচ্ছে কাব্য সঞ্চয়, এটা হবে না, সুচয়নী হবে। সুচয়নী হচ্ছে ওনার একটা বিষয়। তাহলে সঞ্চয়িতা রবীন্দ্রনাথ, যেটা বড়, সঞ্চয়িতা হচ্ছে কি বড়, এই জন্য এটাকে তোমরা বলতে পারো হচ্ছে কি এটা কে করেছে? রবীন্দ্রনাথ করেছে। আর রবীন্দ্রনাথের ছোট ভাই হচ্ছে নজরুল, তারপর ছোটই তো, বয়সে কম, যেটা হচ্ছে সঞ্চিতা, যেটা হচ্ছে আকারে ছোট, সেটা তিনি লিখেছেন। দুটোই হচ্ছে কি কাব্য সংকলন। আর জসীমউদ্দীন যেটা করছে সেটা কি সুচয়নী। দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়েও বড়, এটাকে অমি সাদ ভাই। এতে টাকার প্রতি তার বেশি লোভ ছিল। কি ছিল? বেশি লোভ ছিল। এখানে কিছু উক্তি দেওয়া হয়েছে, আমি তোমাদের বলবো একটু স্ক্রিনশট নাও, দেন একটু দেখে ফেলো। আমি এখানে পড়ে দিলে সময় একটু বৃথা যাবে। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলছো, দেন তোমরা পড়ে ফেলবা। খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু এগুলা। গবেষণা একটা কি শব্দ? গবেষণা একটি হচ্ছে রূঢ়ি শব্দ। কি শব্দ? রূঢ়ি শব্দ। কেন? যে সকল শব্দ ভূতপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই না, তাহলে এটার ভূতপত্তিগত অর্থ হচ্ছে কি গরু খোঁজা। তাহলে গবেষণা মানে তো আমরা গরু খোঁজাকে বুঝি না। গবেষণা মানে কোনো কিছু বিশেষভাবে বিশ্লেষণ করা, হ্যাঁ, সন্ধান করা, কোনো কিছুর ভালোভাবে সন্ধান করা। বিদু অর্থ কি? চাঁদ, সূর্য, ভাগ্য এবং হচ্ছে ললাট। বিদু আমরা জানি চাঁদকে বোঝায়। কাকে বোঝায়? চাঁদকে বোঝায়। বিদু অর্থে কাকে বোঝায়? চাঁদকে বোঝায়। এবং হচ্ছে ললাট মানে হচ্ছে আমরা জানি কপাল। ললাট মানে কি? কপাল। ইন্দু অর্থ হচ্ছে চাঁদ, এবং হচ্ছে তটিনী অর্থ কিন্তু নদী। তপন অর্থ হচ্ছে সূর্য, এবং হচ্ছে বরাত অর্থ হচ্ছে ভাগ্য।
তারপর হচ্ছে বিহগ অর্থ হচ্ছে পাখি, তারপর হচ্ছে সলিল অর্থ কি পানি। হাত জোড়ানো, হাত জোড়ানো মানে কি হাত ভাঙা হাত জোড়া লাগানো উদয়রোগ না শান্তি পাওয়া। হাত জোড়ানো মানে কি শান্তি পাওয়া, কি পাওয়া শান্তি পাওয়া। ওকে, সনেটের প্রবর্তককে আমরা জানি বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু বিশ্ব সাহিত্যে সনেটের প্রবর্তক হচ্ছে পেত্রার্ক। তাহলে আমাদের এই জন্য এখানে সঠিক উত্তর দিতে হবে পেত্রার্ক। যদি আমাদের বাংলা সাহিত্যে কে জিজ্ঞেস করতো তখন আমরা মাইকেল মধুসূদন দিতাম, কিন্তু এখন দিতে পারলাম না। প্রতিদিন, প্রতিদিন, এটার ব্যাস বাক্য হচ্ছে দিন দিন, ব্যাস বাক্য হচ্ছে কি দিন দিন। তাহলে এই যে বিভক্তি, প্রথমে আমরা কি পেলাম প্রতি, একটা উপসর্গ পেলাম, কি পেলাম উপসর্গ। তাহলে উপসর্গ যদি পাই কোনো ইয়ার ক্ষেত্রে তখন আমাদের কি দিতে হবে অব্যয়ভাব সমাস দিতে হবে, কি দিতে হবে অব্যয়ভাব সমাস দিতে হবে। দেন হচ্ছে আমাদের মর্ষিয়া, মর্ষিয়া কি মর্ষিয়া হচ্ছে মরণশীল নাকি মুমূর্ষু অবস্থা না নাকি মরমী নো সুখ, সুখ মর্ষিয়া মানে হচ্ছে সুখ, গীতিকে বোঝায়, কাকে বোঝায় সুখ গীতিকে বোঝায়। পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি, একটু খেয়াল করো কোন বানানটি সঠিক। তাহলে এখানে প্রজ্বলন দিয়েছে, উজ্জ্বলতা, উজ্জ্বলতা হয় নাই, সমীচীন হয় নাই, কৃপণতাও হয়নি। দেন হচ্ছে আমাদের সঠিক উত্তর প্রজ্বলন করতে হবে। উজ্জ্বলতার মধ্যে ব দেনে, সমীচীনের মধ্যে দুটাই হচ্ছে দীর্ঘিকার হবে, কৃপণতার মধ্যে মূর্ধন্য হবে, কিন্তু দিছে তারা দন্ত না। মূর্ধন্য কেন হবে আমরা জানি, এই যে রির পরে অবশ্যই কি হয় নত্ব বিধান কার্যকর হয়। এখানে কিছু শুদ্ধ এবং অশুদ্ধ শব্দ দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নিবা। এরপর হচ্ছে একই ধরনের প্রত্যয়ের উদাহরণ কোনটিতে রয়েছে। এখানে দেখো রাগ, তাহলে এখানে রাগ, তাহলে হচ্ছে এখানে হচ্ছে ঢাকা, তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে কৃৎপ্রত্যয়, এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, তাহলে একই নয়। তাহলে এখানে চল প্লাস হচ্ছে চল, তারপর হচ্ছে এখানে হচ্ছে জল, তাহলে চল এটা হচ্ছে কি কৃৎপ্রত্যয় আর এটা তদ্ধিত প্রত্যয়। দেন হচ্ছে নিপ প্লাস হচ্ছে কি নিপ, এখন হচ্ছে কি পট, তাহলে এখানে দুইটাই হচ্ছে কি কৃৎপ্রত্যয়, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর হিসেবে নিতে হবে। ঠিক আছে, দুইটা কৃৎপ্রত্যয়, আর বাকিগুলোর মধ্যে ভেজাল আছে, তোমরা একটু এই জিনিসটা একটু খেয়াল করবা, এখানে দেখে নিবা। ঠিক আছে, ওকে। দেন আমরা পরবর্তী, প্রমোদ চৌধুরীর রচনা কোনটি। প্রমোদ চৌধুরীর রচনা হচ্ছে কালান্তর বীরবলের হালখাতা। আমি বলেছি প্রমোদ চৌধুরীর একটা ছদ্মনাম হচ্ছে বীরবল, এবং হচ্ছে এই বীরবলের হালখাতা হচ্ছে কার ওনারই একটা রচনা। অপরিচিতা গল্পে কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হয়েছিল। আমরা জানি অনুপমের পিস্তুত ভাই বেনুদাকে পাঠানো হয়েছে, অনুপমের পিস্তুত ভাই বেনুদাকে পাঠানো হয়েছিল, বা বেনুদার রুচির উপর 16 আনা বিশ্বাস ছিল কার অনুপমের, 16 আনা বিশ্বাস করতো। তো এখানে তথ্য দেখো, কল্যাণীকে আশীর্বাদ করার জন্য বিনোদাকে পাঠাইছিল। বিনোদা হচ্ছে অনুপমের পিস্তুত ভাই। কল্যাণীর পিতার নাম হচ্ছে ডাক্তার শম্ভুনাথ সেন। অনুপমের পিতা হচ্ছে পেশায় ছিল হচ্ছে উকিল, উকিল দুজন ছিল, আর একটা শম্ভুনাথ সেনের বন্ধু, একটা ছিল উকিল। মামার বয়স হচ্ছে অনুপমের বয়স থেকে বছর 6 বড়, মানে 6 বছরের বড়। আসর জমাইতে অদ্বিতীয় হরিশ, এটা অনেকবার আসছে, আসর জমাইতে অদ্বিতীয়কে হরিশ। আর হরিশ কোথায় কাজ করতো, কানপুরে কাজ করতো। কোথায়, কানপুরে কাজ করতো। হরিশ কোথায় কাজ করতো, কানপুরে। আর কল্যাণীদের বাসা কোথায় ছিল, ওই কানপুরে ছিল। লড়াই শব্দটি কোন ভাষা থেকে আসছে। লড়াই শব্দটি সাঁওতাল ভাষা থেকে আসছে। কোন ভাষা, সাঁওতাল ভাষা থেকে আসছে। এরপর আমরা যাচ্ছি হচ্ছে কোনটি দ্বিরুক্ত শব্দ, অর্থাৎ দ্বিরুক্ত শব্দ হচ্ছে একই শব্দ দুইবার উচ্চারিত হবে, একই শব্দ দুইবার উচ্চারিত হবে। তাহলে জকমক, এটা এখানে একই শব্দ নাই, তাহলে কড়িকুমল এখানেও একই শব্দ নাই, কট করে তাও একই না, তাহলে ক্রমে ক্রমে দুটো হচ্ছে একই এবং দুইবার উচ্চারিত হয়েছে একটা শব্দ। বাংলা সাহিত্যের মুক্তিযুদ্ধ নির্ভর প্রথম উপন্যাস কে। বাংলা সাহিত্যের মুক্তিযুদ্ধ নির্ভর প্রথম উপন্যাস লিখেছেন হচ্ছে কি আনোয়ার পাশা, সেটা হচ্ছে কি রাইফেল রুটি আওরাত। রাইফেল রাইফেল রুটি আওরাত, এই রাইফেল রুটি আওরাত এই আনোয়ার পাশায় লিখেছেন। এটা হচ্ছে কি মুক্তিযুদ্ধ ভিত্তিক, কি মুক্তিযুদ্ধ নির্ভর একটি কি উপন্যাস, যেটা লেখক হচ্ছে কি আনোয়ার পাশা। দেন হচ্ছে কোন বইটি জীবনানন্দ দাশের মৃত্যুর পর প্রকাশিত হয়েছে। তাহলে জীবনানন্দ দাশের মৃত্যুর পর প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে আমরা রূপসী বাংলা। কি রূপসী বাংলা, ভুল হ্যাঁ। জীবনানন্দ দাশের কিছু মৃত্যুবরণ করেছে হচ্ছে 1954 সালে, এবং তার মৃত্যুর পরে প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে বেলা অবেলা, রূপসী বাংলা। কি রূপসী বাংলা, কি হবে রূপসী বাংলা হবে। ব্যাখ্যাটা দুই জায়গায় থেকে গেল। দ্বিগল শব্দটি প্রকৃতি প্রত্যয় কোনটি। দ্বিগল শব্দটির প্রকৃতি প্রত্যয় দীর্ঘ প্লাস অল, দিঘি প্লাস অল, দিঘি প্লাস অল এবং দিক প্লাস অল। তাহলে দীর্ঘ
প্লাস অর, এটাই হবে। বাকিগুলো দেখো মিলতেছেই না। তাহলে কোনটি শওকত ওসমানের রচিত উপন্যাস? শওকত ওসমানের রচিত উপন্যাস হচ্ছে জননী। কি? জননী। ওকে, মাইকেল মধুসূদন দত্ত হিন্দু কলেজে কোন শ্রেণীতে পড়েছিলেন? সপ্তম শ্রেণীতে। কোন শ্রেণী? সপ্তম শ্রেণীতে পড়েছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট একটা তথ্য। মাইকেল মধুসূদনের আমরা কিছু তথ্য জানবো। হিন্দু কলেজে তিনি সপ্তম শ্রেণীতে পড়েছিলেন এবং ভর্তি হন 1833 খ্রিস্টাব্দে এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন 1843 খ্রিস্টাব্দে। ধর্মান্তরিত হওয়ার কারণে তিনি হিন্দু কলেজ ত্যাগ করে ভর্তি হন শিবপুরের বিশপস কলেজে এবং হচ্ছে বিশপস কলেজে, এবং তার হচ্ছে প্রবর্তিত ছন্দের নাম হচ্ছে অমিত্রাক্ষর। তিনি একটা নতুন ছন্দ প্রবর্তন করেছেন, তার নাম হচ্ছে কি অমিত্রাক্ষর ছন্দ, যেটা হচ্ছে প্রয়াস ছন্দের আধুনিক রূপ। কি? প্রয়াস ছন্দের আধুনিক রূপ হচ্ছে কি অমিত্রাক্ষর ছন্দ। তার ছদ্মনাম হচ্ছে টিমোথি পেনপুয়েম। টিমোথি পেনপুয়েম, এটা হচ্ছে তার ছদ্মনাম। এটা একটু মাথায় রাখবেন। নামের পাশে মাইকেল শব্দটি যুক্ত করেন 1843 সালে, কারণ তিনি খ্রিস্টান ধর্ম যখন গ্রহণ করেছেন তখন থেকে তিনি মাইকেল শব্দটা তার নামের সামনে ব্যবহার করতে শুরু করেন। কাজী নজরুল ইসলামের কোন বইটি বাজেয়াপ্ত হয়েছিল? দোলন চাপা, মৃত্যুকুদা, কোহেলিকা এবং হচ্ছে কি অগ্নিবীণা। তাহলে তার পাঁচটি গ্রন্থ হচ্ছে বাজেয়াপ্ত হয়েছিল। এখানে বলছে কাজী নজরুল ইসলাম কোন বইটি বাজেয়াপ্ত হয়েছিল? হয়নি। বাজেয়াপ্ত হয়নি হবে, এটা কি হবে? হয়নি। তাহলে সেটা হচ্ছে অগ্নিবীণা। অগ্নিবীণা বাজেয়াপ্ত হওয়ার কথা ছিল কিন্তু ভাই বাজেয়াপ্ত হয়নি। তাহলে এখানে হয়নি বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। নজরুলের 5টি বইকে নিষিদ্ধ করা হয়েছিল, বাজেয়াপ্ত করা হয়েছিল। সাল হচ্ছে 1922 থেকে কত? 1931 সালের মধ্যে। এবং প্রথম যেটা বাজেয়াপ্ত করা হয়েছিল সেটা হচ্ছে কি যুগবাণী। কি? যুগবাণী, এই কাব্যগ্রন্থটি প্রথম বাজেয়াপ্ত করা হয়। তারপর হচ্ছে আরো কিছু বাজেয়াপ্ত গ্রন্থ, সেটা হচ্ছে ভাঙ্গার গান, বিশ্বের বাদশী এবং হচ্ছে প্রলয় শিকা এবং হচ্ছে কি চন্দ্রবিন্দু। এই 5টা গ্রন্থ কি করা হয়েছিল? বাজেয়াপ্ত করা হয়েছিল। কিন্তু এখানে আমাদের যে জিনিসটা উত্তর করা যাবে, তবে হয়নি বললেও হচ্ছে না। এটা হয়নি বললেও কেন হচ্ছে না? কারণ আমাদের প্রশ্ন সাপোজ ধরো কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়েছিল, তাহলে দুলন ছাপা তো এখানে বাজেয়াপ্ত হয়নি, মৃত্যু খোদাও এখানে বাজেয়াপ্ত হয়নি, কোহেলিকাও বাজেয়াপ্ত হয়নি। কিন্তু এই জায়গায় একটু ক্রিয়েটিভ তোমাকে মাথা খাটাইতে হবে, সেটা হচ্ছে অগ্নিবীণা কাব্য গ্রন্থটি হচ্ছে বাজেয়াপ্ত হওয়ার কথা ছিল, এই জন্য এইখানে অ্যান্সারটা অগ্নিবীণা দাগাইতে হবে। কি কারো কারো মতো হচ্ছে এটা কি বাজেয়াপ্ত হয়েছে, আবার কারো মতো হয়নি, এই জন্য আমাকে এখানে অগ্নিবীণাটাই অ্যান্সার করতে হবে। ঠিক আছে? যদি বাজেয়াপ্ত হয়েছিল বলে এই 5টাতে কোনো একটা অপশন না দেয়, অগ্নিবীণা দিয়ে দেয়, তখন আমরা অগ্নিবীণা দাগাবো, তাহলে আমাদের এই প্রশ্ন কোনো ভুল ছিল না। কোন ধ্বনি উচ্চারণে নাসিক্যতা থাকে না? কোন ধ্বনি উচ্চারণে নাসিক্যতা থাকে না? আমরা দেখি রি, তারপর হচ্ছে ইঞ, উঙ, তারপর হচ্ছে অনুস্বর। আমরা জানি এই রির মধ্যে কোনো নাসিক্যতা আমরা দেখতে পাই না, কারণ এই রি হচ্ছে অর্ধ একটা স্বরধ্বনি, আর নাসিক্য ধ্বনিগুলো বর্ণ বা ধ্বনিগুলো হচ্ছে ঙ, ইঞ, তারপর হচ্ছে মূর্ধন্য, তারপর হচ্ছে দন্তন্য, তারপর হচ্ছে ম। কে কবি নন? সুফিয়া কামাল কবি, শামসুর রহমান কবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোনো কবি নয়, কামিনী রায় কবি। তাহলে সি নাম্বার আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী। বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পীকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম মুদ্রিত রচনা মন্দির। কে? এই মন্দির। প্রথম মুদ্রিত রচনার মধ্যে কি মন্দির, এটা একটা ছোট গল্প, এবং এই মন্দির গল্পের জন্য তিনি একটা পুরস্কার পেয়েছিলেন, সেটার নাম হচ্ছে কি কুন্তলীন পুরস্কার। কি পুরস্কার? কুন্তলীন পুরস্কার। তার রচিত বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে দেবদাস, পল্লী সমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাহ এবং হচ্ছে দেনা পাওনা। এবং এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ডাক নাম হচ্ছে কি জানো? ডাক নাম হচ্ছে কি ন্যাড়া। হ্যাঁ, এই ন্যাড়া চরিত্রটি বিলাসী গল্পের মধ্যে রয়েছে, তার বিলাসী গল্পের মধ্যে ন্যাড়া চরিত্রটি রয়েছে। এবং তার ছদ্মনাম কি জানো? ছদ্মনামটা হচ্ছে একটু মেয়েদের নামের মতো, সেটা হচ্ছে কি অনিলা দেবী। তার ছদ্মনাম হচ্ছে কি অনিলা দেবী। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে তোমাদের। ওকে, পরবর্তী প্রশ্ন, নেকলেস গল্পে মাদাম লুইসেল হীরার নেকলেসটি কত টাকায় কিনেছিল? 36,000 ফা। 36,000 ফা। কত? 36,000 ফা। তাহলে এখানে আরো কিছু তথ্য দেওয়া হয়েছে। হীরার হারটি ছিল কালো সেটিনের একটি বাক্সে, কালো সেটিনের একটি বাক্সে ছিল, এবং হারটির দাম হচ্ছে 40,000 ফা। হারটি তারা কিনেছিল 36,000 ফা দিয়ে, এবং লুইসেলের কাছে বাবার মৃত্যুর পর ছিল হচ্ছে 12,000
ফা, মানে জমা ছিল লুইসেলের কাছে। মাদাম ফুরস্টিয়ারের হারটির দাম ছিল হচ্ছে 500 ফা, কারণ ওটা নকল হার ছিল। কি ছিল? নকল হার ছিল। লুইসেল ধার করেছিল 18,000 ফা, এবং ফ্রান্সে ফা প্রচলিত ছিল 2000 সাল পর্যন্ত। ফ্রান্সে ফা মুদ্রাটি প্রচলিত ছিল কি 2000 সাল পর্যন্ত, এরপরে আর প্রচলিত ছিল না, কারণ সেখানে আবার ইউরো এই টাকাটাকে প্রচলিত হতে শুরু করে। এখানে প্রশ্ন করেছে নত্যবিধান কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? নত্যবিধান আমরা জানি তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, বাকিগুলো অ্যান্সার হবে না, আমাদের সঠিক উত্তর হবে কি এ নাম্বার। পরবর্তী প্রশ্ন, অ উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটি? অ উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটি আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখানে অথচ এখানে অটা উপসর্গ হিসেবে ইউজ হয় না, অথবা এখানে অটাও উপসর্গ যুগে ইউজ হয় না, অভূত এখানে এই অটা কিন্তু উপসর্গ যুগে কি হয়েছে? ইউজ হয়েছে। যেমন ভূত, হ্যাঁ, বুধের সাথে যুক্ত হয়েছে অ, তাহলে এইটা কি উপসর্গ যুগে ইউজ হয়েছে। কারণ উপসর্গ হচ্ছে একটা অর্থবোধক শব্দের সাথে যুক্ত হয়, এটার অর্থ থাকতে হবে। যেমন তুমি যদি এখানে অটা বাদ দাও তাহলে প্লাস হচ্ছে তবা, তাহলে তবার কি অর্থ আছে? এখানে যদি বাদ দাও অটা প্লাস হচ্ছে তস, এটা কি অর্থ আছে? তাহলে এই জন্য এই দুইটা হবে না, এটাও হবে না। তাও কেন? অ তুমি যদি বাদ দাও তাহলে হচ্ছে দন্ত ন এবং হচ্ছে ধ, তাহলে এইটার কি অর্থ আছে? না, কিন্তু এই জিনিসটার কি আছে? অর্থ আছে। উপসর্গ অর্থবোধক শব্দের পূর্বেই বসে। এরপর হচ্ছে সেকুলারিজম, আমরা জানি ধর্ম নিরপেক্ষতা। সেকুলারিজম পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে কি ধর্ম নিরপেক্ষতা। এখানে কিছু তথ্য পারিভাষিক শব্দ দেওয়া হচ্ছে। সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা, ট্রাইব আদিবাসী, ট্রেবল টেবল এটা হচ্ছে কি সারণী, ট্রেল বিচার, সারনেম অর্থ হচ্ছে কি পদবী, তারপর হচ্ছে ট্রেজারি কোষাগার, স্পন্সর অর্থ হচ্ছে পোষক, তারপর হচ্ছে ভ্যালিড অর্থ হচ্ছে কি বৈধ বা সিদ্ধ। পরমত সহিষ্ণুতা কথাটির অর্থ কি? পরমত সহিষ্ণুতা হচ্ছে অন্যের দেওয়া আঘাত সহ্য করার না, অন্যের প্রতি দয়া এরও না, তারপর হচ্ছে অন্যের মতে বিরোধিতা করা, কখনোই হতে পারে না। পরমত সহিষ্ণুতা মানে হচ্ছে অন্যের মতকে সম্মান দেওয়া, মানে অন্যের যে মতামত দিচ্ছে এটাকে প্রাধান্য দেওয়া বা সম্মান দেওয়া, গুরুত্বের বিচারে সেটাকে প্রাধান্য দেওয়া। এরপর হচ্ছে উৎস অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করছে? উৎস অনুসারে শব্দকে 5 ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? 5 ভাগে ভাগ করছে। সেটা হচ্ছে তৎসম বা সংস্কৃত, তারপর হচ্ছে অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এই তদ্ভবকে আবার খাঁটি বাংলা শব্দ বলা হয়, খাঁটি দেশি শব্দ বাংলা শব্দ বলা হয়। দেন হচ্ছে পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশে বিস্তৃত ইতিহাস রচনা করেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর এনামুল হক, ডক্টর আলাউদ্দিন আজাদ। এটা সঠিক উত্তর হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তিনি এই জিনিসটা কি করেছেন? রচনা করেছেন। একটু খেয়াল করো, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই বইটা তিনি কি করেছেন? লিখেছেন। এই তথ্যগুলো ভাই তোমরা একবার জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখো, দেন একবার পড়ে রাখবা। মোহাম্মদ আব্দুল হাইয়ের উল্লেখযোগ্য যে বইগুলো লিখছে, ডক্টর মোহাম্মদ এনামুল হক যে বইগুলো লিখছে, তারপর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে বইগুলো লিখছে, এগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। এখান থেকে প্রশ্ন হয় ভাইয়া, এখান থেকে প্রশ্ন তারা করে, এই জন্য এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এখন দেখো কবর শব্দটি কোন ভাষা থেকে আসে? সংস্কৃত, পালি এবং হচ্ছে আরবি, ফার্সি। এটা আমরা জানি আরবি শব্দ থেকে আছে কবর। কোরআন শরীফের মধ্যে কবর শব্দটা উল্লেখ রয়েছে। আরবি শব্দের মধ্যে কি আছে দেখো? আদালত, আসমানি, ইশারা, উকিল, ফায়দা, তারপর হচ্ছে কবর, খাজনা, জরিপ, নগদ, বকেয়া, মামলা, মালিক, হামলা, গোসল, তারপর হচ্ছে এজলাস, খরিজ, আদব এবং হচ্ছে কায়দা। সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল মানে হচ্ছে কি সক্রিয় দর্শক নু, কর্তব্য বিমুখ না, অলস ব্যক্তি না, নিষ্ক্রিয় দর্শক। সাক্ষী গোপাল মানে কি? নিষ্ক্রিয় দর্শক। এখানে কিছু বাগধারা দেওয়া হয়েছে দেখো। টুপ ভুজঙ্গু, সেটা হচ্ছে নেশায় বিভোর। তারপর হচ্ছে ধান বানতে শিবের গীত, অপ্রাসঙ্গিক আলোচনা, ত্রিশঙ্কু অবস্থা, মধ্যাবস্থা, ননির পুতুর, আদরে দোলাল মানে আদরের মানুষ, অতি আদরে। তারপর তালকানা, তালকানা মানে হচ্ছে বেতাল হওয়া। তারপর হচ্ছে 99 ধাক্কা, সঞ্চয়ের প্রবৃত্তি। তারপর হচ্ছে ত পাতা, স্থায়ী কিছু করা। তারপর হচ্ছে সাক্ষী গোপাল, নিষ্ক্রিয় দর্শক। চন্দ্র শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? এখন খেয়াল করতে হবে, চন্দ্র শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? ইন্দ্র, কলাভৃত, কলাধর, এখন হচ্ছে বিভাকর। আমরা চন্দ্রের সমার্থক শব্দ নয় কোনটা? সেটা হচ্ছে বিভাকর, কারণ বিভাকর সেটা হচ্ছে সূর্যর সমার্থক শব্দ। তাহলে চন্দ্র
এবং এই যে সূর্য সমার্থক শব্দগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। চন্দ্র, ইন্দু, কলাভূত, সোম, কলাধর, সুধাকর, শশী, শশাধর, বিদু, ওই বিদু আমরা কিছুক্ষণ আগে পেয়েছিলাম, নিশাকর, সুধাংশু, রজনীকান্ত, রাকেশ এবং সুধোনিধি। সূর্য, বিভাকর, রবি, সবিতা, ভানু, আদিত্য, মাথণ্ড, তারপর হচ্ছে বিভাবসু, ভাস্কর এবং হচ্ছে কি তপন। ওকে। শর্বরী, শর্বরী শব্দের অর্থ কি রাত, শিখারী, চাঁদ, আলোকবর্তিতা। শর্বরী শব্দের অর্থ হচ্ছে কি রাত। শর্বরী শব্দের অর্থ হচ্ছে কি রাত। আরো কিছু তথ্য আছে। শর্বরী, অমা, নিশি, যামিনী, বিবাবরী, তারপর হচ্ছে নধা এবং হচ্ছে কি তামসা, তামসা। ওজনে ভক্তি করো, সরি গুরুজনে কি করো, ভক্তি করো। গুরুজনে ভক্তি করো, তাহলে গুরুজনে ভক্তি করো মানে কি গুরুজনকে কি করা, ভক্তি করা। তাহলে গুরুজনে এখানে বিভক্তি কি রয়েছে, এ বিভক্তি কি রয়েছে, এ বিভক্তি। তাহলে গুরুজনের প্রতি ভক্তি করা মানে সেটা হচ্ছে কি নিঃস্বার্থভাবে দান করা। গুরুজনকে ভক্তি করবে, সেটা কি তুমি নিয়ে নিবা? কাউকে কোনো কিছু, যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, গুরুজনকে ভক্তি করো, এগুলো হচ্ছে নিঃস্বার্থভাবে কোনো কিছু করা। যখন তুমি নিঃস্বার্থভাবে কোনো কিছু করবা, যেন দান করবা বা কিছু করবা, তখন তোমাকে বলতে হবে সম্প্রদান করো, না আর কিছু লাগবে না এখানে। অথবা এখানে সংক্ষিপ্ত কিছু দেওয়া হয়েছে। ক্রিয়াকে যদি কাকে বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে বলা হচ্ছে কর্মকারক বা সম্প্রদায়কারক। ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কর্মকারক বা সম্প্রদায়কারক। তার কর্মকারক কখন লিখবো, সম্প্রদায়কারক কখন লিখবো। যখন যখন আমরা নিঃস্বার্থভাবে কোনো কিছু বোঝাবো তখন আমাদের সম্প্রদায়কারক দিব, অন্যথায় আমরা কর্মকারক দিয়ে দিব। শেষ। কোনটি সঠিক বানান? পৌনপুনিক, পৌনপুনিক, পৌনপুনিক। আমাদের সঠিক উত্তর হবে কি পৌনপুনিক হবে, কি হবে পৌনপুনিক, প্রথমটাই হবে পৌনপুনিক হবে। দেন হচ্ছে এটার অ্যান্সারটা আমাদের মিস্টেক হয়েছে, পৌনপুনিক তোমরা দেখাবা। এরপর হচ্ছে অতিকায় হস্তি লোপ পাই আছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে। উক্তিটির লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।